শিক্ষক আছেন যিনি কোন একটি বিষয়ে ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাস, তিনি গোল্ড মেডালিস্ট। আপনি বলুন যে আপনার বুঝুনিতে কটা গোল্ড মেডেল আছে, যার দ্বারা আপনি এই গোল্ড মেডালিস্ট টিচারকে আপনি অযোগ্য বলে ঘোষণা করতে পারেন? আপনার কাছে সেই যোগ্যতাও নেই। আপনি নিজে পদাধিকার বলে একটা জায়গায় যাবার ফলে তারপরে বিচার ব্যবস্থা সর্বোচ্চ শিখরে উঠে আপনি গোটা শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করতে চাইছেন। এই শিক্ষা ব্যবস্থা নষ্ট করার এর একটা উত্তরাধিকার আপনার কাছে আছে। পূর্ববর্তী আমলে আমরা দেখেছি যে এখানেও একটা অসাম্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আপনি যে সংবিধান পড়ে, যে সংবিধানের উপরে ডিগ্রি অর্জন করে আপনি বিচারপতি হয়েছিলেন, আপনি কি জানেন যে এই রাজ্যে ইংরেজি না জানা, ইংরেজি জানা এই নাগরিক, এই ছাত্রছাত্রীদের বিভাজন এই দেশের সরকার, এই রাজ্যের সরকার করেছে। যারা আজকে ইংরেজি জানা না জানা পৃথক করে তারা কখনোই কোন সাম্যের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। তাদের এই সংবিধানের কোন অধিকার থাকে না যে তারা সংবিধানকে কোন একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে। আর এক সরকার গেছে, এরা পাস ফেল কোটা তুলে দিয়েছে, আর এক সরকার এসে আর এক ধাপ এগিয়ে তারা বলল এই পর্যন্ত পাস ফেল কোটা তুলে দেওয়া হলো। আজকে শিক্ষাকে ধ্বংস করার, মাটিতে লুকিয়ে দেবার আয়োজন যারা করে, তারা যদি সরকারের ওই সংবিধানের শপথ বাক্য পাঠ করে দেশের মানুষের সর্বনাশ করে, কোন অধিকারে তারা সরকারের প্রতিষ্ঠিত হতে পারে? সেই প্রশ্ন আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আপনাদের কাছে ছুঁয়ে দিয়ে যেতে চাই। আজকে এই সরকারগুলো দেখছে যে এইভাবে এটা কেন করা হচ্ছে, এটা কোন উদ্দেশ্য তাদের নেই। একটাই নিহিত উদ্দেশ্য, যেখানে সমস্ত সরকার তারা প্রত্যেকে একটাই তাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে শিক্ষাকে বেসরকারীকরণ করে দাও, এখানে বেসরকারি মালিকের হাতে পৌঁছে দাও, যাতে তারা লুটে পুটে নিতে পারে। আর গরিব দরিদ্র মেধাবী পরিবার থেকে যারা উঠে আসছে সেই মেধাবী ছাত্রদের লেখাপড়া করার কোন অধিকার যারা না থাকে, এটাই তারা নিশ্চিত করতে চাইছেন। এই বিচারের রায় কেবলমাত্র সেটাকেই সুপ্রতিষ্ঠিত করবে যে আজকে কাগজে কাগজে লেখা হচ্ছে যে অমুক জেলায় এতগুলো টিচার নেই, অমুক জেলায় এত টিচার নেই, অমুক স্কুলে 67 জনের 36 জন নেই, অমুক স্কুলে 24 জন টিচারের 22 জন নেই। এটার দ্বারা কি বার্তা দেওয়া হচ্ছে? এটা যেরকম একটা সিচুয়েশনের গ্র্যাভিটিকে বোঝাচ্ছে, তেমনি একই রকম ভাবে এটা বুঝিয়ে দিচ্ছে যে সরকার পোষিত বিদ্যালয়গুলিকে দেখো, আমরা চোখে আঙুল দিয়ে এই বিচার ব্যবস্থা, এই সরকার, এই তদানীন্তন সরকার, পূর্ববর্তী সরকার, তারা এরকম ভাবে শিক্ষাকে একের পর এক ধ্বংস করে তার উপরে ফেরে খেতে দিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে লড়াইটা আমাদেরকেও লড়তে হবে। এটা কেবলমাত্র আপনাদের লড়াই নয়, এই লড়াইটা আমাদেরও লড়াই। এই লড়াইটা আমরা যারা সিনিয়র আছি তাদের লড়াই। কারণ এই লড়াইয়ে যারা সামিল হয়েছেন তারা আজকে 36 বছর, তার হয়তো কারো বয়সও হয়নি, তারা আমার ছাত্র, আমার সন্তানের সমান। তাদের অধিকার রক্ষার জন্যই আমাদেরকে আজকে এই মঞ্চে আসতে হয়েছে। মঞ্চে এসেছি কেবলমাত্র সহমর্মিতা জানানোর জন্য নয়, যে এসো আমরা একই সাথে আছি, এক লড়াইয়ে আছি, এবং এই লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা ততদিন পর্যন্ত যাব না কেবলমাত্র আমার চাকরিকে সুনিশ্চিত করা নয়, যতদিন পর্যন্ত শিক্ষার উপরে আক্রমণ চলবে, শিক্ষকের উপর আক্রমণ চলবে, পেশার উপর আক্রমণ চলবে। আজকে যখন আপনারা ঘর ছেড়ে পথে নেমেছেন, তাহলে পথে নামার লড়াইটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না অধিকাংশ মানুষের শিক্ষাকে সুনিশ্চিত করা যায়, যতদিন না শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা যায়, যতদিন না পেশার নিশ্চয়তাকে স্বীকার করা যায়। এই লড়াইটা ততদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। তাই এই লড়াইয়ের অঙ্গীকার আপনাদের সঙ্গে আমরাও নিচ্ছি। আমরা নিজে একটি সংগঠনগতভাবে পশ্চিমবঙ্গের একমাত্র স্বীকৃত সংগঠন হিসাবে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যে হ্যাঁ, উই আর ডিফিটেড, আমরা পরাজিত হয়েছে, বাট উই আর নট হিউমিলিয়েটেড। আমরা মনুষ্যত্বের অধিকারে মানুষের দাবিকে সামনে নিয়ে আসার জন্য আমরা লড়াই চালিয়ে যেতে থাকবো। কারণ রবীন্দ্রনাথের দেশে, বিবেকানন্দের দেশে এখানে কখনো লড়াইকে অমর্যাদা করা যায় না। যারা আজকে লড়াইকে অমর্যাদা করে
যারা পিছন থেকে ছুরি মারে, যারা শিক্ষাকে পদদলিত করতে চায়, শিক্ষকের মর্যাদাকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, মানুষ তাদের কখনো ক্ষমা করবে না। মহেশ গল্পে যেরকম গফুর মিয়াকে ছাড়তে হয়েছিল, বলেছিল যে তোমার নদীর চরের ঘাস যারা এই মহেশকে খেতে দিল না, যারা আজকে সাধারণ ঘরের ছেলে মেয়েদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করলো, শিক্ষা দান করার অধিকার থেকে বঞ্চিত করলো, এ আল্লাহ তুমি তাদের কসুর কখনো মাফ করো না। আজকে আমরাও বলতে চাই যে হে বাংলার জনগণ, তোমরা এই কসুর কখনো মাফ করো না। যারা এই চুরিকে প্রতিষ্ঠা করার জন্য, চোর আড়াল করার জন্য যোগ্য শিক্ষকদেরকে তারা পথে বসিয়ে লেগেছে, তোমার মানুষের বিচারে তারা কখনো যেন মাফ না পায়, তাদের কসুর যেন কখনো মাফ না হয়ে যায়। এই লড়াইটা আমাদের লড়তে হবে। গফুর মিয়ার সঙ্গে কেউ ছিল না, তার উপরের আল্লাহ ছিল। আজকে মনে রাখতে হবে এই লড়াইয়ের সঙ্গে আপামর জনগণ আছে, সাধারণ ছাত্রছাত্রী আছে, যারা ছাত্রদেরকে, যারা টিচারকে জড়িয়ে ধরে কাঁদছে, যাদের এই চোখের জলের মর্যাদা কেউ দিল না, একদিন তাদেরকেও চোখের জলে ভাসতে হবে। লড়াই ততদিন পর্যন্ত নিয়ে যেতে হবে যতদিন এই শিশু কচি কোমল মুখেতে আমরা হাসি ফোটাতে না পারি, তাদের চোখের জল মোছাতে না পারি, আপনাদের অধিকার যতদিন না প্রতিষ্ঠা হয়। আপনাদের লড়াইয়ে সলিডারিটি জানিয়ে, সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আপনাদের প্রত্যেককে আমার ভালোবাসা এবং নমস্কার। ধন্যবাদ স্যারকে, তিনি আমাদের একেবারে অন্তরের প্রতিনিধিগুলো সুন্দর করে বললেন। তো স্যার যে কথাটা বললেন লড়াই চালিয়ে যাওয়ার কথা, আমি এই বিষয়ে একটু কথা আবারও বলবো, কারণ লড়াই আপনারাই দেখছেন। আমরা এই ওয়াই চ্যানেলে 47 দিন কাটিয়েছি প্রচন্ড শীতের মধ্যে, এখন আবার গরম। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই লড়াই কিন্তু ওই আমার পক্ষে বা চিন্ময় দাদা, মেহবুব দাদা, আমার যে সমস্ত গোষ্ঠীতে একসঙ্গে আছেন, তাদের এই লড়াই আসলে নয়। কারণ ব্যক্তিগতভাবে আমরা সবাই বিধ্বস্ত এবং ভেঙে পড়েছি। আমি তো সত্যিই ভেঙে পড়েছি, কারণ আমি আর সত্যি মানে খুব কষ্টের মধ্যে আছি। তাই বলবো আপনারা সবাই নিজেরাই একদিন হন, নিজেরাই এগিয়ে আসুন এবং নিজের লড়াইকে নিজে বেঁধে নেওয়ার চেষ্টা করুন। কারণ আমাদের একার পক্ষে বা 2-4 বা 10 বা 50 জনের পক্ষে এই লড়াই করা একেবারেই অসম্ভব। কারণ চোখের জল হয়তো এখনো সেইভাবে আসেনি, আমি জানি না এসছে কিনা। তো বেতন বন্ধ হয়ে গেলে যে আমাদের অবস্থা কি মানে কোন পর্যায়ে যাবে, সেটা কিন্তু আমি অন্তর থেকে এখন ভাবলেই কিন্তু আমি আর ঠিকঠাক কথা বলার ভাষা পাচ্ছি না। তো এই লড়াই আমার মনে হয় অনেক কঠিন, কারণ সব রকম ভাবে সব দিক থেকে আমাদেরকে দাবিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবং যদি ওই চক্রান্তের শিকার আপনারা হয়ে যান, আমার মনে হয় এই ঐক্যবদ্ধতা যেটা একান্ত জরুরি বা প্রয়োজন, সেটা কিন্তু আগামী দিনে আর থাকবে না। আর যদি আমাদের এই ঐক্যতা না থাকে, একতা না দেখাতে পারি, তাহলে সবাইকেই কিন্তু একটা সময় পরে হারিয়ে যেতে হবে। যাই আমি আর দীর্ঘায়িত করবো না। আমি এবার নীলকান্ত স্যারকে, তো আপনি বললেন স্যার সই, মাননীয় সঞ্জয় মান্না স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো। মন ভালো কারোরই নেই। গত 22 এপ্রিল এই হাইকোর্টের রায় ঘোষণার পর থেকে